আসসালামু আলাইকুম। আশা করি তোমরা প্রথম ক্লাসটা দেখেছো। তো প্রথম ক্লাসটা যারা দেখছো তারা অনেকটা তোমাদের বেসিকটা অনেকটা ক্লিয়ার হয়েছে। তো তোমরা নেক্সট ক্লাসে যারা আসছো তাদেরকে আবারও স্বাগতম। তো দেখো আমরা প্রথম ক্লাসে কি শিখেছিলাম। প্রথম ক্লাসে শিখেছিলাম যে অর্থাৎ কখন ফার্স্ট টেন্স হবে, কখন ফিউচার টেন্স হবে, আর কখন হচ্ছে তোমার যে প্রেজেন্ট টেন্স হবে। প্রেজেন্ট টেন্স হচ্ছে শেষে যদি কিছু না থাকে তখন হচ্ছে যে এটা প্রেজেন্ট টেন্স হয়। আর ফার্স্ট টেন্স কখন হয়, ছিলাম থাকলে ফার্স্ট টেন্স হয়। আর বে বা বো থাকলে তোমার কোন টেন্স হয়? বে বা বো থাকলে হচ্ছে তোমার ফিউচার টেন্স হয়। এখানে একটা পাস্ট টেন্সের কলাম, এটা ফিউচার টেন্সের কলাম, আর এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের কলাম। যদিও লেখাগুলা একটু ছোট ছোট হয়ে গেছে। এখন খেয়াল করো, আমি স্কুলে যাইতেছি, আমি স্কুলে যাইতেছি, সে মুভি দেখতেছিল, সে সে বান্ধবন ভ্রমণ করতে থাকবে। এখানে দেখো তিনটা সেন্টেন্সের উদাহরণ আছে, তিন রকম। তো আমরা এগুলো কিভাবে চিনবো যে এটা কোন ধরনের টেন্স? তো এখন খেয়াল করো, কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যে যেমন বাংলা ইনডিফিনিট টেন্সে ছিল একটি বা দুটি অক্ষর হলে তোমার ইনডিফিনিট হয়, একটি বা দুটি অক্ষর ইনডিফিনিট হয়। আর একটি বা দুটি অক্ষরের শেষে ছিল বা ছিলাম হলে তোমার ফার্স্ট ইনডিফিনিট হয়। একটি বা দুটি অক্ষরের শেষে বাংলা ক্রিয়া যদি একটি বা দুটি অক্ষর হয়, বে বা বো থাকলে তোমার কি হয়? ফিউচার ইনডিফিনিট হয়। একই রকম ভাবে কন্টিনিউয়াস চিনার জন্য কিছু উপায় আছে। কন্টিনিউয়াস তোমার ক্রিয়ার শেষে যে ভার্বটা আছে, ক্রিয়ার শেষে তোমার থাকবে তে, তেসি, স, চলমান। চলমান বলতে কোনো কাজ রানিং অবস্থা থাকে, মাঝামাঝি যদি থাকে তাহলে এটা কন্টিনিউয়াস টেন্স হয়। দেখো তে, তেসি, স, চলমানের পরে এবং প্লাস দিয়ে কিছু নাই, যদি কিছু না থাকে শেষে, তখন তোমার এটা হয় প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর তে, তেসি, স, চলমান এটার সাথে যদি অতিরিক্ত যোগ ছিল বা ছিলাম যোগ হয়, তখন এটা হয় তোমার যে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এটা কি টেন্স হয়? ফার্স্ট কন্টিনিউয়াস হয়। এবার দেখো তে, তেসি, স, চলমানের পরে যদি বে বা বো হয়, বে বা বই হয়, তাহলে এটা হয় তোমার কি? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো আমরা উদাহরণ একটা একটা করে উদাহরণ দেখি। যেমন আমি স্কুলে যাই, যাই হচ্ছে দুটি অক্ষর মূল ভার্ব, অর্থাৎ কি এটা এখানে মূল ভার্ব হচ্ছে যাই। যাই শেষে তোমার কি যোগ হয়েছে? তেসি, যাইতেছি। দেখো এখানে তেসিটা লাস্টে কি তেসিটা আছে, তেসি, অর্থাৎ আমি যাইতেছি। এখনো মাঝামাঝি, এখনো চলমান। তোমরা প্রথমে এটা যে কন্টিনিউয়াস টেন্স কিভাবে ধরবা? দেখো তেসি আছে, একটা নিয়মে ধরলা, তারপরে কাজটা কেমন রানিং আছে, মানে এখনো চলমান, এখনো সে যাওয়ার কাজটা করতেছে, এরকম এখনো চলমান আছে, তাহলে এটা কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? তাহলে দেখো এখানে আগে আমরা শিখলাম যে একটি বা দুটি অক্ষর হলে তোমার কি হয়? ইন্ডিপেন্ডেন্ট হয়। দেখো এখানে কিন্তু 60টা অক্ষর, 60টা অক্ষর যায়, অর্থাৎ দুটো অক্ষরের সাথে তেসি যোগ হয়েছে, এই কারণে এটা হচ্ছে তোমার কন্টিনিউয়াস টেন্স। তো খেয়াল করো, আমাদের রুল অনুসারে আমাদের স্ট্রাকচারের বাইরে, মনে করো বাংলা থেকে যখন তুমি ইংলিশে ট্রান্সলেট করতে যাবে, আমাদের স্ট্রাকচারের বাইরে আমরা এক ওয়ার্ডও লিখতে পারবো না। স্ট্রাকচার যেভাবে আমাদের নির্দেশনা দেয় আমাদের ওইভাবে লিখতে হবে। এখন খেয়াল করো, আমি তাহলে যার সম্পর্কে বলা হয়, আমরা এর আগের ভিডিও শিখেছি সাবজেক্ট কিভাবে খুঁজে পাবো, কিভাবে ভার্ব খুঁজে পাবো, কিভাবে আমরা কিনা অবজেক্টটা খুঁজে পাবো, এবং বাকি অতিরিক্ত কিভাবে অংশটা লিখতে হয়, এগুলো আমরা জানি। তো এখন দেখো সাবজেক্ট কিভাবে খুঁজে পাবা? যার সম্পর্কে বলা হয় বা যে জিনিস সম্পর্কে বলা হয় তাকে আমরা সাবজেক্ট বলি। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আমি। এখন তুমি এখানে টেন্স নাকি প্যাসিভ, একটা সেন্টেন্স লেখার জন্য যতগুলো তোমার ইংলিশের যে সেন্টেন্স লেখো, এগুলা লেখার দুটা ফর্ম আছে, হয়তো অ্যাক্টিভে লিখবা, হয়তো বা প্যাসিভে লিখবা। যখন অ্যাক্টিভ কখন হবে, মানে টেন্স বা অ্যাক্টিভ কখন হবে, যখন ইয়াটা কি করে? কাজ করে, মানে যে সাবজেক্টটা কাজ করলে, সাবজেক্টটা যদি কাজ করে তাহলে কি হয়? তোমার টেন্স হয়। আর যদি সাবজেক্ট যদি কাজ না করে তাহলে এটা কি হয়? প্যাসিভ হয়। আমরা আগের ক্লাস যারা দেখে আসেন নাই, অবশ্যই আগের ক্লাস যদি দেখেন তাহলে এটা খুবই ইংলিশ আপনার জন্য সহজ হয়ে যাবে। না হলে কিন্তু এই ক্লাসটা বোঝা একটু মানে কঠিন হবে। তবে যদি শেষ পর্যন্ত দেখেন তবে এটাও বুঝতে পারবেন। দেখো আমি স্কুলে যাইতেছি, তাহলে হচ্ছে যে প্রথমে সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট হচ্ছে কি? তোমার স্ট্রাকচার অনুযায়ী কন্টিনিউয়াস প্রথম কারো লিখতে হবে। দেখো প্রথমে সাবজেক্ট লিখতে হবে, তারপরে এম ইজ আর, এম ইজ আর থেকে তোমাকে যে কোনো একটা ভার্ব নির্বাচন করতে হবে। এখন মনে রাখবা, এম এর জন্য আই ভার্বটা নির্দিষ্ট, এম এর জন্য আইটা হচ্ছে নির্দিষ্ট। এম আই, যেখানে আইটা সিঙ্গুলার, এমটা কি? এমটাও তোমার যে সিঙ্গুলার, এম কিন্তু অন্য কোনো সাবজেক্টের সাথে বসে না, শুধুমাত্র আইয়ের সাথে এমটা নির্দিষ্ট, এটা মনে রাখবে। আই এম। এরপরে দেখো ভার্ব বি ওয়ান, যাই বি ওয়ানটা কি? যার বি ওয়ান দেখো যাওয়া, যাওয়ার বি ওয়ান ভার্বটা কি? যায়, কোনো যাওয়া ইংরেজি বসে গো। তাহলে দেখো তোমরা অবশ্যই স্ক্রিনে দেখতেছো, যাওয়ার বি ওয়ান হচ্ছে গো। তাহলে গোর সাথে কি বলছে? বার্ফের সাথে, মানে বি ওয়ান এর সাথে আইএনজি, বি টু এর সাথে আইএনজি করা যায় না, বি থ্রির সাথে কিন্তু আইএনজি করা যাবে না। তাই এখানে কি তোমার গোর সাথে কি হয়েছে? আইএনজি যোগ হয়েছে। এরপর দেখো আই এম গোয়িং, এরপর টু স্কুল। গো যখন হয় তখন একটা প্রিপোজিশন টু বসে,
তারপর অবজেক্ট স্কুল বসেছে, ঠিক আছে? তাহলে আই এম গোয়িং টু স্কুল। এখন যখন তুমি এটারে কি বাংলা করতে যাবে তখন প্রথমে সাবজেক্টের উচ্চারণ, তারপর হচ্ছে তোমার অবজেক্ট থেকে ফিস থেকে শুরু হবে। যেমন আমি স্কুলে, মূল ভার্ব হচ্ছে, এরপরে মূল ভার্বের উচ্চারণ যাই, আমি স্কুলে যাই। আর এম আর আইএনজি তে যে অতিরিক্ত বাংলাতে কি যুক্ত হবে? তে যুক্ত হবে, তেসি যুক্ত হবে, তে তেসি সলমান, এগুলো যোগ করতে হবে। যখন তোমরা দুইটা রুল মুখস্থ করতে হবে, বাংলার জন্য তে তেসি সলমান এটা মুখস্থ করতে হবে, আর তোমার ইংলিশের জন্য সাবজেক্ট প্লাস এম ইজ আর বি ওয়ান এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এই রুলটা ইংলিশে মুখস্থ করতে হবে। এখন যখন তোমাদের ইংলিশে থাকবে, মনে করো তোমার প্যাসেজে আছে ইংলিশে এম গোয়িং, তাহলে এটার অর্থ কি হবে? এটা তোমাদের ওই তখন তোমাদের মনে পড়ে যাবে, আমি তো স্ট্রাকচার একটা পড়েছিলাম, সাবজেক্ট প্লাস এম ইজ আর বি ওয়ান এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট, তাহলে এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের রুল। তখন বাংলা চিন্তা করবা যে কন্টিনিউয়াস টেন্সের যে রুলের মধ্যে কি কি থাকে, তে তেসি সলমান, তখন ওই যে যখন ইংলিশ থেকে বাংলাতে কনভার্ট করতে যাইবা তখন অবশ্যই ওই যে মূল ভার্বের শেষে তে তেসি তোমাকে অলরেডি যোগ করে দিতে হবে, তাহলে তোমার অর্থটা হয়ে যাবে। যেমন আমি স্কুলে যাইতেছি, অর্থটা হয়ে গেল। যাইতেছি, কখনো যাইতেছি হবে, কখনো যাচ্ছি হবে, কখনো এরকম মানে যুক্ত হবে, এগুলো সবগুলো তোমাদের লিখে দিচ্ছি, এভাবে হবে। এরপরে দেখো অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে, দেখো লাস্টে স আছে, একটা বা দুটো অক্ষরের সাথে কি আছে? সস। এখন তুমি বলতে পারো ভাই এখানে তো দুটো অক্ষর বলছেন, দুটো অক্ষর হলে ইনডিফিনিট হয়, কিন্তু দেখো এখানে নিয়মটা হচ্ছে যে তে তেসি সলমান থাকলো একটা বা দুটি অক্ষর যাই হোক না কেন এটা কন্টিনিউয়াস টেন্স হবে। এই কারণে তে হচ্ছে, অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে, তাহলে আছে লাস্টে, এটা কোন টেন্স? কন্টিনিউয়াস টেন্স, এমন কাজটা রানিং। কিন্তু এখন দেখো কে অনুষ্ঠানটা আয়োজন করতেছে এটা কিন্তু বলে নাই। তাহলে আমরা সাবজেক্ট, আমরা জানি যে একটা সেন্টেন্সে অবশ্যই একটা সাবজেক্ট থাকে, অনেক সময় সাবজেক্ট ছাড়াও মূল ভার্ব দ্বারা তুমি একটা সেন্টেন্স কমপ্লিট করা যায়। তো বেশিরভাগ সেন্টেন্সে তোমার কি থাকবে? একটা সাবজেক্ট থাকবে, যেহেতু এগুলো অ্যাসারেটিভ সেন্টেন্স আমরা করতেছি। এখন খেয়াল করো, অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে, তাহলে কার সম্পর্কে বলা হচ্ছে? একটা অনুষ্ঠান সম্পর্কে বলা হচ্ছে, তাহলে অনুষ্ঠানটা হবে তোমার সাবজেক্ট, যার সম্পর্কে বলা হয় বা যে জিনিস সম্পর্কে বলা হয় তাকে আমরা সাবজেক্ট বলি। এই কারণে অনুষ্ঠান হচ্ছে যে তোমার সাবজেক্ট, তাহলে অনুষ্ঠান ইংরেজি হচ্ছে ওকেশন, অনুষ্ঠান ইংরেজি কি? অনুষ্ঠান। অনুষ্ঠানটা এটা যার সম্পর্কে বলা হয় সে হচ্ছে সাবজেক্ট, সে প্রথমে বসবে আমাদের রুল অনুসারে। দেখো প্রথম সাবজেক্ট বসছে, এখানে ওকেশনটা সাবজেক্ট ফর্মটা বসছে। তারপর দেখো এটা কি টেন্স না প্যাসিভ? এখন অনুষ্ঠান তো নিজে কাজ করবে, অনুষ্ঠান কি নিজে আয়োজন করতে পারবে? অনুষ্ঠানকে অন্য মানুষে আয়োজন করবে, কিন্তু অনুষ্ঠান সাবজেক্টের জায়গায় বসেছে, সে কিন্তু কাজটা করতে পারে না, এই কারণে প্যাসিভ। তো তোমরা আগের ক্লাস যদি দেখো তাহলে এটা তো তোমার বোঝা খুব সহজ। এই কারণে দেখো ওকেশনটা তোমার সাবজেক্ট হিসেবে বসেছে, তারপরে কি এখন দেখো এটা কোন টেন্সের প্যাসিভ হচ্ছে? অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে, যেহেতু কন্টিনিউয়াস টেন্স, তাহলে কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের রুল অনুসারে লিখতে হবে। আমি দেখো এটা প্যাসিভের রুল আর এটা হচ্ছে টেন্সের রুল, দুইটা কিন্তু কন্টিনিউয়াসের রুল, দুইটা বুঝছো? এখন খেয়াল করো, তাহলে অনুষ্ঠান ওকেশন, তারপরে কি ভার্বের এম ইজ আর, ওকেশনটা হচ্ছে কি একটা তোমার হচ্ছে যে একটা কি এটা সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার ভার্ব এখানে কি আছে? ইজ আছে, সিঙ্গুলার ভার্ব ইজ, আরটা প্লুরাল ভার্ব, এমটা হচ্ছে আইয়ের সাথে নির্দিষ্ট। এগুলো তোমরা শর্ট করে নোটে লিখে রাখো। এরপর দেখো তাহলে ওকেশন ইজ, তারপর সূত্রের কি এখানে বিং, এটা অতিরিক্ত আসবে, তো বিংটা বসছে। তারপরে কি যে তোমার ভার্বের আয়োজন করা, ইংরেজি অর্গানাইজ, মূল ফর্ম হচ্ছে অর্গানাইজ, এখানে হবে ইডি যোগ হবে, অর্গানাইজড। তাহলে অর্থটা কি হচ্ছে? এবং কোথায় আয়োজন, তুমি যে আরো এই সেন্টেন্সটাকে আরো বড় করতে চাও, কোথায় আয়োজন করতেছে বা কোথায় আয়োজন হচ্ছে, ইচ্ছা করলে তুমি লাস্টে এগুলো লিখে দিতে পারো। তাহলে ওকেশন ইজ বিং অর্গানাইজ অন আওয়ার স্কুল ফিল্ড, আমাদের কিনা কি স্কুলের মাঠে আয়োজন হচ্ছে, বা আমাদের তুমি যে কোনো একটা বাংলা করে ওখানে লিখে দিলে কিন্তু হয়ে যাচ্ছে, লম্বা লাইন হয়ে যাবে। এর সাথে তুমি একটা লাইনকে অনেক বড় লম্বা করে লিখতে পারো, যদি তুমি কারেক্টর যুক্ত করতে পারো, অনেক বড় লম্বা করতে পারো। তাহলে মূল জিনিসটা তোমরা শিখো, এগুলো পরবর্তী যখন তুমি স্কিল তোমার বাড়বে তখন এগুলো ইনশাআল্লাহ এমনি পারবা। তো দেখো ওকেশন ইজ বিং অর্গানাইজ, তাহলে অর্থ কিভাবে করবা? প্রথম কার উচ্চারণ? সাবজেক্টের উচ্চারণ, অনুষ্ঠান আয়োজন, অর্গানাইজ তো আয়োজন, আর ইজ বিং, তাহলে এটা এমন ভাবে অর্থ করবা যে এটা কে অনুষ্ঠানটা কেউ আয়োজন করে, এরকম অর্থ দিতে হবে। তাহলে অনুষ্ঠান আয়োজন করা আর কি হচ্ছে, সিলো যুক্ত করতে পারবা? সিলো যুক্ত করতে পারবে না, যেহেতু এটা তোমাকে লিমিট দেওয়া আছে তে তেসি সলমান পর্যন্ত, আর সিলো বা সিলাম বে বা বো কি ইনডিফিনিটে যুক্ত করা যায় না। তাহলে অর্থ হবে অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে, এটা হচ্ছে কোন টেন্স? তোমার যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ এটা। এখন দেখো এখানে আমরা প্যাসিভ এবং ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে, দেখো সে মুভি দেখতে ছিল, দেখা দুটো অক্ষরের শেষে তে আছে, দেখো তে তেসি,
এখানে দেখো তে আছে, ওখানে ছিল স স টা করলাম, তে সিটটা করলাম, এখানে তে যুক্ত হলে দেখো সে মুভি দেখতেছিল। এগুলা দেখো সবগুলা, এগুলো মুখস্থ করাও ইজি। দেখো এখানে তোমাদের আগে আমি বলছি ফার্স্ট টেন্স হলে ছিল ছিলাম হয়, আর ফিউচার টেন্সে বে বা বউ হয়, আর হচ্ছে যে তোমার প্রেজেন্ট টেন্সে কি হয়, কিছু থাকে না, শুধুমাত্র তে তেসি স স, এটা সবখানে এক। দেখো সবখানে এক, শুধুমাত্র এখানে অতিরিক্ত হয়েছে ছিল ছিলাম যুক্ত হয়েছে, তেসি তেসি ইনডিফিনিট হয়, মানে তোমার যে প্রেজেন্টে হয়, ফার্স্টও হয়েছিল, ওই ছিল ছিলাম যুক্ত করে দিয়েছে, এটা হয়ে গেছে তোমার কি ফার্স্ট কন্টিনিউয়াস। এখানে বে বা বো যুক্ত হয়ে গেছে, এটা হয়েছে ফিউচার কন্টিনিউয়াস। মূল অর্থাৎ মূল জিনিসটা কিন্তু এটাই, উপরের জিনিসটাই। এখন খেয়াল করো, সে মুভি দেখতেছিল, সে মুভি দেখতেছিল, তাহলে আমাদের কার সম্পর্কে বলা হচ্ছে, একটা মানুষ সম্পর্কে বলা হচ্ছে। তাহলে ওই ওই যেহেতু নিজে, সে নিজে দেখে না, দেখে কে, সে নিজেই দেখে, যে সাবজেক্ট বসেছে সে নিজেই দেখে। তাহলে এটা হচ্ছে টেন্স। তাহলে টেন্সের রুল অনুযায়ী করতে হবে। টেন্সের রুলটা কই আমাদের, এই টেন্সের রুলটা হচ্ছে এইটা, উপরেরটা হচ্ছে টেন্সের রুল, নিচেরটা হচ্ছে প্যাসিভ রুল। তোমরা দুইটা রুল মুখস্থ করবে। এটার সাথে দেখো, তোমরা যদি টেন্স আর প্যাসিভ রুলটা একসাথে মুখস্থ করো, তাহলে তোমাদের জন্য অনেকটা ইজি, তোমরা কম্পেয়ার করতে পারবে এখানে অতিরিক্ত কি আসছে। দেখো টেন্সের রুল দেখো, এম ইজ আর ওয়াজ ওয়ার, এখানে ওয়াজ ওয়ার ঠিক আছে, শুধুমাত্র কন্টিনিউয়াসের যে বিং আইএনজিটা হয়, এই আইএনজিটা বিং এর মধ্যে চলে গেছে, বিং। আর বার্ফের এখানে বার্ফ তো বার্ফের আইএনজি হয়, এখানে কি বার্ফ বি3 হয়, আইএনজির পরিবর্তে এখানে কি হয় বিং হয়, আর বার্ফ এখানে বি1 হয়, আর এখানে বি3। শুধুমাত্র এটুকু পার্থক্য। তোমরা যখন কম্পেয়ার করে পড়বা, আশা করি তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আর যখন তোমরা আলাদা আলাদা পড়তে যাবে, যে আমি প্রথমে টেন্স শিখবো, পরবর্তী প্যাসিভ শিখবো, তাহলে তোমাদের জন্য ভাই এটা অনেক বেশি কঠিন হয়ে যাবে, তোমরা এটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। তো 20 থেকে 30 মিনিট তোমাদের একটা ভিডিও বেশি হচ্ছে না, 20 থেকে 30 মিনিট হচ্ছে। তোমাদের যদি এই টেন্স আর প্যাসিভ যদি পারো, তোমাদের লাইফটা চেঞ্জ হয়ে যাবে। তো 30 মিনিট যদি সময় না দিতে পারো, তাহলে তোমার জন্য ইংলিশ শেখা কখনো তোমার জন্য সম্ভব নয়। এখন খেয়াল করো, এরপর সে মুভি দেখতেছিল, তাহলে সে কি, যেহেতু সেটা কি সাবজেক্ট, আমাদের টেন্স, টেন্সের অনুযায়ী লিখতে হবে। প্রথম সাবজেক্ট বসালাম হি, বা এখানে মেয়ে হলে তুমি সি লিখতা। এরপরে তোমাকে লিখতে হবে ওয়াজ ওয়ার, ওয়াজটা আমার একবার সিঙ্গুলার, আর ওয়ারটা হচ্ছে প্লুরাল। তোমরা এটা নোট করে লিখতে পারো। প্লুরাল সাবজেক্ট, সাবজেক্ট যদি সিঙ্গুলার সাবজেক্টের জন্য সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্টের জন্য প্লুরাল ভার্ব, ঠিক আছে, প্লুরাল সাবজেক্টের জন্য প্লুরাল ভার্ব। তাহলে দেখো হি, হি বসেছে, তারপর হির পরে কি, এখানে ওয়াজ বসবে না ওয়ার বসবে, হিটা হচ্ছে সিঙ্গুলার। তোমরা অবশ্যই পার্সোনাল লিস্টটা মুখস্থ করবা। আমার এখানেও আছে পার্সোনাল লিস্ট, কিনা পার্সন সম্পর্কে কথা বলা হয়েছে, অর্থাৎ এস বা ইএস এর যে ব্যবহারটা ওখানে তোমরা আছে, পার্সোনাল লিস্টে আছে। বিভিন্ন ক্ষেত্রে তুমি পার্সোনাল লিস্টটা দেখতে পারবা, ওখানে মুখস্থ করে নেবে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, কোনগুলোর ক্ষেত্রে এস বা ইএস এর ব্যবহারটা অবশ্যই দেখে নিবে। এখন দেখো, তাহলে প্রথম সাবজেক্ট হি বসছে, তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব হচ্ছে ওয়াজ, এই কারণে হি যেহেতু সিঙ্গুলার, ওয়াজও সিঙ্গুলার, ইকুয়াল হলো, ইকুয়াল। তারপরে তোমাকে ভার্ব বি1, তাহলে দেখা, দেখার বি1 অনেকগুলো ভার্ব আছে, সিও তো দেখা, ওয়াসও তো দেখা, তাহলে আমি এখানে দিলাম ওয়াশিং, ওয়াশ, ওয়াশের সাথে বি1 এর সাথে আইএনজি, বি1 এর সাথে কি হবে আইএনজি, তাহলে ওয়াশিং মুভি অন দা টিভি, মুভি, তাহলে হি ওয়াজ ওয়াশিং, কি দেখতেছিল মুভি, কোথায় দেখতেছিল অন দা টিভি, টিভিতে দেখতেছিল। তাহলে বাংলা অর্থ কিভাবে করবা, সে টিভিতে, অর্থ পিছ থেকে আসবে, সে টিভিতে একটা মুভি, এই লাগা দাও, একটা মুভি হবে, একটা মুভি বা শুধু মুভি, একটা মুভি দেখতে, দেখা, দেখা, তাহলে দেখা, দেখার লাগ কি যুক্ত হবে, ওই তে বা তেসি যুক্ত হবে, কারণ এটা তোমাদের কন্টিনিউয়াসে তে তেসি চলমান, এগুলো একটা যুক্ত করতে হবে। তাহলে তাহলে সে, সে টিভিতে, টিভিতে একটা মুভি, সে টিভিতে একটা মুভি, একটা মুভি, আর কি ওয়াচ, মূল শব্দ কি দেখ, দেখ, মূল শব্দ কি দেখ। আর আমাদের ওই যে কন্টিনিউয়াস বিদায়, এখানে কি আছে তে, দেখতে, আর সিলেবাস ছিলাম হচ্ছে ফার্স্ট টেন্সের জন্য, মানে ওয়াজের অর্থ হয়ে যাবে সিলেবাস ছিলাম, সে একটা মুভিতে একটা টিভি দেখতেছিল, এভাবে অর্থটা এভাবে করতে হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবারে সিনেমা হলে মুভিটি দেখা হইতেছিল, সিনেমা হলে মুভিটি দেখা হইতেছিল। এখন সিনেমা হলে কার সম্পর্কে বলা হচ্ছে, তোমার কার সম্পর্কে, মুভিটি সম্পর্কে বলা হচ্ছে, মুভিটি দেখা মানে দেখা, দেখা হইতেছিল, মুভিটি, মুভিটি সম্পর্কে বলা হচ্ছে। তাহলে সাবজেক্ট এখানে কি মুভিটি, দা, সে সাবজেক্টের জায়গায় বসেছে, কিন্তু কাজটা কি সে করে, কাজটা করে মানুষে দেখবে মুভি ভাই, সে কিন্তু মুভি, এখানে যদি মানুষের মানুষ হইতো তাহলে এটা কি হইতো, যারা যদি দেখে, দেখুন তোমরা উপরে উদাহরণটা লক্ষ্য করছো, একজন ব্যক্তি দেখে, এটা টেন্স হয়েছে, কিন্তু এখানে সাবজেক্টের জায়গায় মুভি বসেছে, এই কারণে এটা হবে প্যাসিভ। তাহলে এটা কোন টেন্সের প্যাসিভ দেখো, হইতে, হইতে ছিল, হইতে আছে, তে যেহেতু আছে, তে যেহেতু আছে, এটা কি টেন্স,
তে তেসি থাকলে এটা কন্টিনিউয়াস টেন্স হয় আমাদের রুল অনুযায়ী, বাংলা রুল অনুযায়ী। এই কারণে এটা কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ রুল অনুসারে লিখতে হবে। তো আমরা প্রথমে কি লিখলাম, প্রথমে যার সম্পর্কে বলা হয়, যে জিনিস সম্পর্কে বলা হয় তাকে আমরা সাবজেক্ট বলি। এখানে দা মুভি হয়েছে। তারপরে তোমার কি ওয়াজ ওয়ার থেকে মুভিটা হচ্ছে সিঙ্গুলার, এখানে ওয়াজ হয়েছে, এখানে কি হয়েছে ওয়াজ হয়েছে, এই কারণে এখানে ওয়াজ হয়েছে। আর এরপরে বিং অতিরিক্ত আইএনজির জন্য একটা বিং বসে প্যাসিভের ক্ষেত্রে। আর বার্ফের ওখানে বি ওয়ান এর সাথে আইএনজি হয়, এখানে বার্ফের বি থ্রি। মনে রাখবা সকল ধরনের প্যাসিভের ক্ষেত্রে বার দেখবে যে সবসময় বি থ্রি, বার সবসময় বি থ্রি। এরপরে ওয়াস্ট, এরপরে কিন্তু এট দা সিনেমা হল। তাহলে তাহলে আগে কার উচ্চারণ, সাবজেক্ট উচ্চারণ, মুভিটি সিনেমা হলে দেখা হইতেছিল, এইভাবে বা অন্যরকম যদি অর্থ করতে পারো, অর্থাৎ এরকম অন্যরকম অর্থ করতে পারো। অঞ্চল ভেদে ভাষাগত ডিফারেন্স হয়, ঠিক আছে। এরপর দেখো সে বান্দরবান ভ্রমণ করতে থাকবে। মনে রাখবে এখানে থাক, এটা সবসময় হবে কন্টিনিউয়াস টেন্সে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে থাকে। থাকটা এখন তোমার বলবে ভাই এখানে থাক, এখানে লেখছেন বো বা বে, থাক তো এখানে কোথাও লেখেন নাই, এটা মনে রাখবে থাক অটোমেটিক ভাবে চলে আসে। তাহলে সে বান্দরবান ভ্রমণ করতে, দেখো কি আছে, তে তেসি আসেনি, তে তেসি সলমান আসেনি, অবশ্যই আছে তে তেসি সলমান, তার সাথে কি প্লাস বে বা বো, যদি বে বা বো হয় তাহলে এটা হয় তোমার কোন টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে আমাদের দেখো যেহেতু সে নিজে দেখার কাজটি করতেছে, এই কারণে হি বা সি হলো। তারপরে মূল ভার্ব কি তোমার যে অক্সিলারি ভার্ব শেল বি, উইল বি, ইচ্ছা মতো তোমরা যেটা ইচ্ছে এটা বসাতে পারবা। আমি শেল বি বসাচ্ছি, তুমি ইচ্ছা উইল বিও বসাতে পারো, এখানে কোনো ডিফারেন্স নাই, এখানে দুটা তোমরা ব্যবহার করতে পারো। তারপর ভার্বের বি ওয়ান এর সাথে আইএনজি, ভিজিটিং ইন বান্দরবান, তাহলে অর্থ কি হবে, সে বান্দরবনে ভ্রমণ করতে থাকবে। থাকটা অবশ্যই অটোমেটিক ভাবে চলে আসবে, থাক। আর যেহেতু ফিউচার টেন্স এখানে বে বা বো হবে, সে বান্দরবান ভ্রমণ করতে থাকবে, এখানে বো হবে না, বে, সে বান্দরবান ভ্রমণ করতে থাকবে। এবার দেখো বইটি পড়তে থাকবো, বইটি পড়তে থাকবো, এখানে কার সম্পর্কে বলা হচ্ছে, বইটি সম্পর্কে বলা হচ্ছে। তাই বইটি তাহলে সাবজেক্ট, সে কাজটা করতে পারে না, এই কারণে প্যাসিভ। আর এটা কোন টেন্সের প্যাসিভ কিভাবে ধরবো, থাকবো, সে বইটি দেখো পড়তে লাস্টে কি আছে, মূল ওয়ার্ডটা হচ্ছে আমাদের মূল ভার্বটা হচ্ছে পড়াটা মূল ভার্ব, তার শেষে কি হয়েছে, তে হয়েছে। অর্থাৎ তিয়ার শেষে তে তেসি চলমান থাকলে তোমার কন্টিনিউয়াস টেন্স হয়। আর এটা শেষে যদি বে বা বো থাকে ফিউচার কন্টিনিউয়াস, এটা শেষে মানে তে তেসি চলমানের পর যদি ছিলাম থাকে ফার্স্ট কন্টিনিউয়াস, তে তেসি চলমানের পরে বে বা বো বা যদি ছিল বা ছিলাম না থাকে তাহলে হচ্ছে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এভাবে পড়বা বাংলা থেকে ইংলিশে, ইংলিশ থেকে বাংলাতে, যদিও একটু কষ্ট হয়, যদিও বুঝতে সমস্যা হয়, বারবার দেখো, বারবার প্র্যাকটিস করো, তোমাকে এটা শিখতেই হবে ভাই, এটা মাস্ট শিখতে হবে, এটা ইগনোর করা কোনো রকম সম্ভব নয়। তোমাকে আজকে হোক কালকে হোক 5 বছর পরে হোক, তোমাকে যদি ইংলিশ জানতে হয়, ইংলিশ ভাষা বুঝতে হয়, অবশ্যই টেন্স আর প্যাসিভ শিখা ছাড়া তুমি কখনো কোথাও যাইতে পারবে না। তাহলে বইটি পড়তে থাকবো, এটা কি কোন ধরনের করে, তে আছে আর লাস্টে বো আছে, তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারবো এটা তোমার কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এই কারণে আর যেহেতু সাবজেক্ট নিজে কাজটা করে না বিদায় সে ইনঅ্যাক্টিভ থাকে, এই কারণে এটা হবে প্যাসিভের রুল অনুসারে করতে হবে। তাহলে প্যাসিভের রুলের নিচে আছে প্যাসিভের রুল, উপরে আছে যে টেন্সের রুল। তাহলে প্যাসিভের রুল সাবজেক্ট বসেছে দা বুক, প্রথমে সাবজেক্ট বসাতে হবে, শেল বি উইল বি থেকে যে কোনো একটা বসাতে হবে, আমি উইল বি বসাচ্ছি এখানে। এরপর ভার্বের বিং বসালাম, তারপর বি থ্রি, ফরার বি থ্রি হচ্ছে রিড, তিনটা ফরামে একে রিড বসেছে। হ্যাঁ, এরপর তুমি চলো অতিরিক্ত যুক্ত কোথায়, এট আওয়ার কি রুম, তারপরে দেখতে পাবে এট আওয়ার কলেজ, বা তোমার লিখতে পারো মানে কি তুমি ফিল্ডের উপরে পড়তেছ, টেবিলের উপরে পড়তেছ, বা খাটের উপরে পড়তেছ, ইত্যাদি এখানে কি করতে পারো, যোগ করতে পারো, সেন্টেন্স আরো বড় করতে পারো। তাহলে দা বুক, বইটি পড়া হইতে থাকবে, হইতে দেখো বইটি, তারপর কি ফিস থেকে উচ্চারণ হবে পড়া, এখানে যেহেতু একটা আ যুক্ত হয়, দেখবে যে প্যাসিভের ক্ষেত্রে একটা আ যুক্ত হয়, বইটি পড়া হতে থাকবে, বইটি পড়া হতে থাকবে। নেক্সট এক্সাম্পলটা দেখো, তারা গান গাইতেছে, তে লাস্টে তেসে আছে, তাহলে তে তেসি এগুলো থাকলে, অর্থাৎ তে তেসি মানে যুক্ত যেগুলো আছে এগুলো যদি থাকে তাহলে এটা কন্টিনিউয়াস টেন্স হয়। এবং তারা নিজেরা গান গাইতেছে, এটা তাহলে অ্যাক্টিভ, অর্থাৎ টেন্সের রুল অনুসারে হবে। প্রথমে কি লিখবে, সাবজেক্ট লিখলাম, সাবজেক্ট তারা, এখানে দেখো সাবজেক্ট, তারপর হচ্ছে এম ইজ আর, এখানে কোনটা হবে,
দেটা প্লুরাল, তাহলে প্লুরালের সাথে অবশ্যই প্লুরাল ভার্ব লিখতে হবে। এই কারণে দে প্লুরাল, আরটা কি তোমার এখানে একটা প্লুরাল ভার্ব হচ্ছে আর, এই কারণে এখানে আর বসেছে। তারপরে দেখো বি1, গায়ের বি1 কি, গায়ের বি1 তোমরা জানো নিশ্চয়, গায়ের বি1 হচ্ছে কি সিং, তাহলে সিং এর সাথে কি হয়েছে সিঙ্গিং, আইএনজি হয়েছে, এ সং, এ সং। তাহলে কোথায়, এরপরে কোথায় গাইতেছে, কোন ওকেশনে গাইতেছে, এগুলোর নামটা তুমি ইচ্ছা হলে অ্যাড করতে পারো। এরপর দেখো মাছ ধরা হচ্ছে, তাহলে লাস্টে একটি অক্ষরের শেষে কি সে স, ডাবল স যুক্ত হয়েছে। আমি আগে বলছি একটা বা দুটা অক্ষর স স, তে তেসি স স চলমান যদি কোনো কিছু বুঝায় তাহলে এটা কন্টিনিউয়াস টেন্স হয়। তো দেখো মাছ ধরা হচ্ছে, তাহলে এখানে স স আছে বিদায় এটা তোমার কন্টিনিউয়াস টেন্স। এখন কি এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ, তাহলে তোমাকে সাবজেক্টটা নিয়ে আসতে হবে। এখন সাবজেক্ট দেখে তুমি বুঝবা এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ। তাহলে মাছ ধরা হচ্ছে কার সম্পর্কে বলা হচ্ছে, মাছ সম্পর্কে বলা হচ্ছে। তাহলে সাবজেক্ট মাছ বসালাম, তাহলে মাছ তো আর মাছকে ধরতে পারবে না, তাহলে মাছ কাজটা করতেছে না, মাছ ধরা কাজটা করছে অন্য কেউ, এই কারণে এটা প্যাসিভ। তাহলে মাছ ফিশড বসলো, তারপরে তাহলে এই যে এখন আমাদের প্যাসিভ রুল অনুসারে কন্টিনিউয়াসের প্যাসিভ রুল অনুসারে হবে। তাহলে প্রথম সাবজেক্ট বসালাম, তারপরে এম ইজ আর, এখান থেকে কোনটা বসবে, মাছটা হচ্ছে ফিশড হচ্ছে সিঙ্গুলার, এই কারণে এখানে ইজ বসবে, সিঙ্গুলার ভার্ব ইজ ইকুয়াল হলো, ভার্ব ইকুয়াল হলো। তারপরে ভার্বের এখানে দেখো, তারপরে এখানে কি বসবে, এখানে একটা মিস্টেক হয়েছে, দেখো বিং দেওয়া হয় না, একটা বিং যুক্ত করতে হবে, সূত্রের বিং, এখানে একটা কি হবে বিং যুক্ত হবে। তারপরে কি হবে ভার্বের বি3, ভার্বের বি3 হচ্ছে যে ক্যাসের বি3, ক্যাস তো ধরা, ক্যাসের বি3 হচ্ছে কট, এই কারণে এখানে হবে কট। ফর্ম কোথায় কোথায় থেকে ধরতেছো, ফর্ম রিভার, ফর্ম ফাউন্ড, এভাবে তোমার যেইখান থেকে তুমি দেখতে পারছো এখান থেকে তুমি দিতে পারো। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল তোমার হচ্ছে যে এভাবে তোমরা তোমরা এবার কি করবে, যখন বাংলা করতে যাবে ইংলিশে দেওয়া আছে, যখন তুমি ইংলিশে মনে করো একটা প্যাসেজ করতেছো, তখন মনে করো আমি এটুরু অর্থ কি হবে বলতো, এটুরুর অর্থ কি হবে, ইজ বিং কট, এটুরু অর্থ কি হবে, এইভাবে তোমরা ছোট ছোট করে অর্থ করার চেষ্টা করবা, তাহলে তোমরা প্যাসেজটা পড়তে তোমাদের জন্য অনেকটা ইজি হবে। তাহলে ইজ বিং কট অর্থ কি হবে, তাহলে তোমরা তখন তোমাদের মাথার মধ্যে ব্রেনের মধ্যে আসবে ইজ প্লাস ভার্বের কি বিং প্লাস ভার্বের বি3, এটা কোন রুলে পড়ছি, তাহলে তোমাদের তখন তৎক্ষণিক তোমাদের মাথার ব্রেনের মধ্যে আসবে এটা হচ্ছে যে আমি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুল পড়ছি। তাহলে তোমরা ওই সময় বাংলা তার চিন্তা করতে হবে বাংলা কি কি আসে, তে তেসি স স চলমান এটা আসবে, আর যেহেতু এটা ইজ আছে তার মানে এটা কোন টেন্স, এটা যে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ রুল। তাহলে অর্থ কি অর্থ কি ধরা, দৌড়তেছে, দৌড়তেছে এরকম অর্থটা হবে, দৌড়তেছে, দৌড়তেছে এরকম অর্থ হবে। তাহলে মাছ ধরা ধরতেছে বা মাছ ধরা হচ্ছে, যেটা দাও অর্থাৎ কন্টিনিউ থাকলে হবে, ধরতেছে যে কথা তোমার ধরা হচ্ছে এক কথা, অর্থাৎ কন্টিনিউ কন্টিনিউ করে দিতে হবে। তাহলে ফিশ ইজ বিং কট ফ্রম রিভার, এইভাবে তোমরা অর্থটা বাংলা থেকে ইংলিশে এভাবে করবা। তারপর দেখো আমি মাছ ধরতেছিলাম, আমি মাছ ধরতেছিলাম, তাহলে এখন দেখো তেসি আছে, তে আছে, তে তে দেখো তে তে থাকার কারণে তে ছিলাম, আবার এটা সলমান, কাজটা দেখো তুমি নিজে চিন্তা করে দেখো, মাছ আমি মাছ ধরতেছিলাম মানে ওই সময় অতীতে তুমি মাছটা ধরতেছিলে, কন্টিনিউ মাঝামাঝি, তাহলে তিনটা নিয়ম দ্বারা তুমি ধরতে পারবে যে কন্টিনিউ, আর ছিল থাকার কারণে এটা হয়ে যাচ্ছে কি ফার্স্ট কন্টিনিউয়াস, যদি বে বা ব থাকতো এটা ফিউচার কন্টিনিউয়াস হইতো। এখন দেখো তাহলে তোমাদের এটা যেহেতু কাজটা আমি নিজে করতেছি এই কারণে এটা কি টেন্সের রুল অনুসারে করবা। তো টেন্সের রুল প্রথমে সাবজেক্টটা লিখলাম, আইটা লিখলাম, তারপর ওয়াজ ওয়ার থেকে আইয়ের সাথে আইটা সিঙ্গুলার, ওয়াজটা কি হবে সিঙ্গুলার ওয়াজ হবে, এখানে ওয়াজটা আসবে, এখানে সিঙ্গুলার ওয়াজ এসেছে, তারপরে বার বি1 এর সাথে আইএনজি। এখন ধরার বি1 আমরা আগেও জানছি যে ক্যাচ, ক্যাচের সাথে কি হয়েছে আইএনজি হয়েছে, ক্যাচিং ফিশ, এরপর অতিরিক্ত তোমরা অংশ ইচ্ছা হলে যুক্ত করতে পারো। নেক্সট উদাহরণটা দেখো, ইংরেজি দক্ষতা বাড়াতে ছিলাম, দেখো এখন কার সম্পর্কে বলা হচ্ছে, ইংরেজি দক্ষতা সম্পর্কে বলা হচ্ছে, তাহলে এইটা হচ্ছে কি ফর্ম সাবজেক্ট হিসেবে বসেছে। এখন ইংরেজি দক্ষতা তো কেউ একদম বাড়াবে, কিন্তু এটা সাবজেক্টের জায়গায় বসেছে কিন্তু সে কাজটা করতে পারে না, তাই এটা প্যাসিভ। আর ছিল আছে, আর কন্টিনিউয়াস কেমনে বাড়াতে লাস্টে তে যুক্ত হয়েছে আর শেষে ছিল আছে, এই কারণে হচ্ছে তোমার ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ। তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের রুল অনুসারে করো, ইংলিশ স্কিল সাবজেক্ট হিসেবে বসেছে, এখানে ইংলিশ স্কিল হচ্ছে তোমার সিঙ্গুলার, এখানে সিঙ্গুলার ভার্ব কি আছে ওয়াজ আছে, এই কারণে এখানে ওয়াজ বসেছে। তারপরে তোমার দেখো অতিরিক্ত তোমার প্যাসিভের ক্ষেত্রে বিং বসে, তারপরে বিং বসেছে, তারপর ভার্বের বি3 কি ইমপ্রুভ লিখতে পারো, বাড়াতে বা ইনক্রিজ লিখতে পারো,
ইনক্রিজ লিখতে পারো, ইনহ্যান্স লিখতে পারো। তোমরা এখানে তোমাদের ভোকাবুলারি যত স্কিল যত ভালো থাকবে, তোমরা ওয়ার্ডগুলো এভাবে সিনোনিম অ্যান্টোনিম তোমরা এভাবে পরিবর্তন করতে পারবা। এরপর দেখো আমি ইংরেজি স্কিল এভাবে ইংরেজি দক্ষতা বাড়াতে ছিলাম, তাহলে অর্থ কিভাবে করবে, ফিস থেকে করবা। তাহলে দেখো ইংলিশ প্রথম কার উচ্চারণ, শব্দের উচ্চারণ ইংলিশ স্কিল, তারপরে কার উচ্চারণ মূল বার্বের উচ্চারণ ফিস থেকে উচ্চারণ করে আসবে, ফিস থেকে। তাহলে ইংরেজি স্কিল বাড়ানো, তাহলে বাড়ানোর সাথে কি যুক্ত হবে, একটা তে যুক্ত হবে আর ছিল যুক্ত হবে, তাহলে বাড়াতে ছিলাম অর্থটা হয়ে গেছে। তোমার ওই বাংলার সাথে মিলাই, অর্থাৎ তেসি চলমানের সাথে ছিলাম সমন্বয় করে তোমাকে বাংলাটা করতে হবে। তাহলে প্রথম সাবজেক্ট, তারপরে ফিস থেকে উচ্চারণ করে আসবা, তারপরে কি ওইখানের সাথে বাংলাটার সাথে মিলাই দিবে, বাংলাটা মিলাই রাখবে। তোমার অর্থ মিলুক, মানে এখানতে ওয়াজ আর বিং এটা আলাদা আলাদা অর্থ করতে যাও না, ও বাংলা যে রুল আছে ওটার সাথে মিলে তোমরা সমন্বয় অর্থ করার চেষ্টা করবা। এরপর দেখো আমি মাছ ধরতে থাকবো, দেখো লাস্টে বো আছে, লাস্টে কি আছে, বো। তাহলে আবার এটা বোঝাচ্ছে এটা কন্টিনিউয়াস, মাছ ধরতে থাকবো মানে তুমি কন্টিনিউয়াস ধরতে থাকবা ভবিষ্যতে, বা এটা হয়তো কোনো একদিন হবে তুমি মাছ ধরতে থাকবা। তো এখন দেখো সাবজেক্ট কে আই, প্রথম সাবজেক্ট বসেছে, তারপরে যেহেতু এটা টেন্স কাজটা আমি নিজে করি, এই কারণে এরপরে কি বসবা, শেল বা উইল বসাবে, শেল বি উইল বি, তারপরে বি ওয়ান এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট বাকি অংশ। আবার ফিস থেকে অর্থ করো, তাহলে এই দেখো এতটুকু অর্থ কি হবে বলো তো, তোমরা একদম বলো এতটুকু অর্থটা কি হবে। তাহলে এটার অর্থ তোমরা এখন দেখো এখানে মনে করো সাবজেক্টও নাই অবজেক্টও নাই, শুধু এই মূল জিনিসের অর্থটা কি হবে, তাহলে অবশ্যই এটাও ফিস থেকে উচ্চারণ করবা। ক্যাশ অর্থ কি, ধরা, তাহলে দৌড়, আর যেহেতু এটা কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তাহলে মনে রাখবা তেসি সলমান আর লাস্টে বে বা বক যোগ করবা, তারপরে একটা বো যোগ আর এটা থাকা অটোমেটিক ভাবে যুক্ত হবে। তাহলে দেখো দৌড়তে মূল বার্বের সাথে একটা তে বা তেসি বলছি যে মূল বার্বের সাথে এগুলা যুক্ত করতে হবে, তো এগুলা যুক্ত করো, মানে এই বার্বের সাথে তেসি, তাহলে দৌড়তে, আর অটোমেটিক ভাবে তোমার আছে থাক, আর মানে শেলবির জায়গা তুমি বে যুক্ত করতে পারো। এভাবে তোমরা আর শেল বি ক্যাসিং এবার আলাদা আলাদা করবা না, অর্থাৎ বাংলা রুলের সাথে সমন্বয় করে ইংলিশ উচ্চারণ করতে চেষ্টা করো, তাহলে তোমার জন্য সহজ হবে। তাহলে অর্থটা হবে আমি মাছ ধরতে থাকবো। এরপর ইংরেজি দক্ষতা বাড়াতে থাকবো, ইংরেজি দক্ষতা বাড়াতে থাকবো কার সম্পর্কে বলা হচ্ছে, ইংলিশ স্কিল। তাহলে ইংলিশ স্কিলটা সাবজেক্ট হিসেবে বসেছে, সে কাজটা করতে পারে না, এটা প্যাসিভ। এরপরে দেখো কারো প্যাসিভ, আমি আবার বলে রাখি তোমাদেরকে বারবার রিভিশন করার জন্য বলতেছি, যাতে তোমাদের মাথার মাঝে গেঁথে যায়, তোমাদের মনে এটাগুলো মনে থাকে। তাহলে যার সম্পর্কে বলা হয়, যে জিনিস সম্পর্কে বলা হয় তাকে আমরা সাবজেক্ট বলি। তাহলে এখানে আমরা ইংরেজি দক্ষতা সম্পর্কে বলতেছি, এটাই সাবজেক্ট হিসেবে বসেছে, কিন্তু সে কাজটা করতে পারে না। আর এটা বাড়াতের সাথে তে আছে, মানে মূল বার্বের সাথে একটা তে যুক্ত হয়েছে, তাহলে এটা কন্টিনিউয়াস। এবার কোন কন্টিনিউয়াস, যদি ছিল থাকতো ফার্স্ট কন্টিনিউয়াস হইতো, আর বে থাকার কারণে এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। তাহলে আমি ইংরেজি দক্ষতা বাড়াতে থাকবো, তাহলে এটা কি, তাহলে এটা প্যাসিভ। তাহলে প্যাসিভের তুমি ফিউচার কন্টিনিউয়াসের প্যাসিভের রুল অনুসারে করতে হবে। তাহলে ইংলিশ স্কিলটা আছে তোমার সাবজেক্ট, তারপরে আমাদের রুল বলে শেল বি উইল বি বসাও, তারপর আমাদের শেল বি উইল বি যেটা ইচ্ছে ওটা বসাতে হবে, তারপর বিং বসাতে হবে, এখানে তোমার বিং বসেছে, আর বারফট বসাতে হবে বি3 বসেছে। তাহলে ইংলিশ স্কিল উইল বি বিং ইমপ্রুভ ফ্রম দ্য বুক, বা তোমার অনলাইন গাইডলাইন ইত্যাদি থেকে তুমি ইত্যাদি যোগ করতে হবে। এইটা থেকে আমি ইংলিশ স্কিল বাড়াতে থাকবো। এর তুমি পরবর্তী অনেক কিছু তুমি যোগ করতে পারো, যোগ করে তোমার সেন্টেন্সটা বড় করতে পারো। যেহেতু আমি বেসিক ক্লাস নিচ্ছি, তোমাদের মেন অংশটা কিভাবে লিখতে হয় বাংলা থেকে ইংরেজি এটা শেখাচ্ছি। তাহলে এটা এখন যদি তোমার হয় এতটুকু অর্থ, তোমার যদি কেউ জিজ্ঞেস করে এতটুকু অর্থটা কি হবে, তাহলে দেখো এটা হচ্ছে ইমপ্রুভ অর্থাৎ বাড়ানো, বা ইনক্রিজ ইনহ্যান্স যেটা তুমি লেখো, এটা ডেভেলপ যেটা তুমি লেখো এটা লিখতে পারো। তাহলে ইমপ্রুভ আমি এটা একটা বৃদ্ধি করা, ইনক্রিজ ধরলাম, ইনক্রিজ অর্থাৎ বাড়া, তাহলে বাড়ার সাথে কি হবে, একটা তে যোগ হবে। আমাদের নিয়মে বলে, বাংলা রুল বলে তেসি চলমান যুক্ত করো, তো একটা তে যোগ হবে এটার সাথে, ইমপ্রুভ বাড়াতে যুক্ত হলো। তারপর আমাদের ফিউচারে কি থাক একটা যুক্ত হবে, আর বে যুক্ত হবে। এটার পুরাটার অর্থ এটা হবে থাকবো, এটার পুরাটা অর্থ অটোমেটিক ভাবে হয়ে যাবে থাকবো, এটা মনে রাখবা। ও আলাদা আলাদা উইল বি এবং বিং এটা আলাদা আলাদা উচ্চারণ করতে যাবে না, এটা সমন্বয় উচ্চারণ করে থাকবো। তাহলে এটা হচ্ছে বাড়াতে থাকবো। তাহলে অর্থ যদি করো আরো যদি বড়, মানে আমি অনলাইন গাইডলাইন থেকে ইংলিশ স্কিল বাড়াতে থাকবো, তাহলে প্রথমে অনলাইন গাইডলাইন,
অনলাইন গাইডলাইন থেকে প্রমত্ত থেকে অনলাইন গাইডলাইন থেকে ইংলিশ স্কিল বাড়াতে থাকবে। ইংলিশ প্রথমে ইংলিশে মানে সাবজেক্ট উচ্চারণ করবা, পরবর্তী অতিরিক্ত থেকে একবার শুরু করে ফিস থেকে তুমি বাংলা করে আসবা, তাহলে তোমার জন্য অনেকটা ইজি হয়ে যাবে। তো এক্সেলে এটা ছিল তোমার কন্টিনিউয়াস টেন্সের রুল। এখন যদি আমরা এটা ইনডিফিনিট, এই উদাহরণগুলো যদি ইনডিফিনিটে নিয়ে যাই, তোমরা হয়তো ভুলে গেছো কিনা, আমি এই জন্য আবার ইনডিফিনিট করাচ্ছি। দেখো তারা গান গায়, আমি এখন যদি দেখো তারা গান গায়, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হবে ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি আবার রিভিউ নিচ্ছি, তারা গান গায়, তাহলে এটা কি? তাহলে ইনডিফিনিটের রুল কি? দেখো সাবজেক্ট প্লাস বি1 প্লাস অবজেক্ট, একটা বা দুটি অক্ষর, গায় একটা বা দুটি অক্ষর, বুঝছো? তাহলে এটা হবে ইনডিফিনিট টেন্স। তাহলে এটা রুল করো, এখন তোমরা নিজেরা করো, ইনডিফিনিটের রুল দেখি দেখি করো, এবং বাংলা করবা কি? প্রথমে সাবজেক্ট উচ্চারণ, তারপর বাংলা করে আসবে পিছনের দিকে। এটা এটা কি? এটা ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? আর যখন তুমি এটা মাছ ধরা হয়, মাছ ধরা যখন হয় হবে, তখন এটা কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ হয়ে যাবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ হয়ে যাবে। এটা তোমরা নিজেরা করো, এবং এটা তোমরা বাংলা থেকে ইংলিশ নিজেরা ট্রাই করো, চেষ্টা করো। আর এটা যখন তুমি ইনডেফিনিটে করবা, আমি মাছ ধরতেছিলাম, তাহলে মাছ ধরা, মাছ এখানে কি হবে? শুধু দুটো অক্ষর হবে, ধরা, তে বা তেসি যুক্ত হবে না, মাছ ধরা হয়। তাহলে এটা আবার ইংলিশে লেখো, মানে ওই যে ইংলিশের রুল এখানে দেওয়া আছে, আগের যেহেতু আগের পারে আমি এটা করাইছি, তো তোমরা ওই রুল অনুযায়ী করো, তাহলে মাছ ধরা হয়। তো এটা আমি একটা করে দিই, না করলে তোমরা আবার মানে খারাপ লাগে জিনিসটা। তাহলে আই এখানে কি হবে? যেহেতু আই ক্যাচ, এখানে হবে কি? সূত্র অনুযায়ী বি1 বসবে, তাহলে ধরা ইংরেজি কি? ক্যাচ ফিশ, আই ক্যাচ ফিশ ফ্রম দা মাঠ থেকে তার ফিশ ধরা হয় যদি বর্ষাকাল হয়। ফ্রম দা রিভার, হ্যাঁ, এগুলো এইভাবে দিতে হবে, ফ্রম দা রিভার, আই ক্যাচ ফিশ ফ্রম দা রিভার। তাহলে এটা সূত্র অনুসারে তোমাকে লিখতে হবে। দুইটা সূত্র এখানে দেওয়া আছে, আমি আগের পারে যেহেতু তোমাদের ইনডিফিনিট নিয়েছি, এই কারণে ইনডিফিনিটটা আর করতেছেন। অর্থাৎ তোমাদের যেগুলো এগুলো বুঝাচ্ছি যে কোনো রুল দিয়ে তুমি তিনটা মানে যে টেন্সের যে 4টা ফর্ম আছে, এভাবে তুমি রূপান্তর করতে চেষ্টা করবা। এবং ছোট ছোট করি যে ক্যাচ অর্থ কি হবে, এটা যদি হয়, আমি যদি এটা মধ্যে ডাক দিই এটা কোন টেন্স, তাহলে তোমরা বলবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে বি1 বি2 থাকলে মনে করো সাবজেক্ট অবজেক্ট নাই, তাহলে এটার অংশ, এটা উচ্চারণ হবে কি? ধরা। এটার উচ্চারণ হবে কি? ধরা বা ধরি। এটার উচ্চারণ হবে ধরা, ধরি, যেটা এই কার ও কার, এগুলো তোমরা নিযুক্ত করতে পারো। তুমি ইনডিফিনিট করবা, এটা ইনডিফিনিট করবে, তাহলে ইংরেজি দক্ষতা বাড়ানো হয়েছিল, ইংরেজি দক্ষতা বাড়ানো হয়েছিল। তো এখানে দেখো ইংরেজি দক্ষতা বাড়ানো হয়েছিল, তখন এটা তোমার ইনডিফিনিট হয়ে যাবে, হয়েছিল, হয়ে দুটো অক্ষর বাড়ানো, দুটো অক্ষরের শেষে কি ছিল আছে, তাহলে এটা হবে ইনডিফিনিট। আর মনে রাখবা, তোমাদের অতীতে যেগুলো আছে এগুলা তোমার পারফেক্ট, মানে আমরা তো এখনো পারফেক্টে যাই নাই, যখন পারফেক্ট আর তোমার যে ফার্স্ট ইনডেফিনিট, এটা দুটোটা অর্থ সেম, রুল অর্থ সেম। তুমি পারফেক্টের রুল দ্বারা করলে যে অর্থ আসবে, আর ইনডিফিনিটের রুল দ্বারা করলেও একই অর্থ আসবে। শুধু বেশি অতীত হলে তোমার পারফেক্টের রুল দ্বারা করতে হয়, কম অতীত হলে তোমার ফার্স্ট ইনডেফিনিটের রুল অনুসারে করতে হয়। এভাবে এখন দেখো এটা যদি, এটা কি হয়? মাছ ধরা হয়, মাছ ধরা হবে, মাছ ধরা হবে, এটা অর্থ কি হবে? মাছ ধরা হবে, যদি তুমি ফিউচার ইনডিফিনিট করো। এটা আমি মাছ ধরতে থাকবো, এখানে এটা যখন তুমি ইনডিফিনিট করবে তখন লিখবে ইংরেজি দক্ষতা বাড়ানো হবে, বাড়ানো 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 হবে, দুটো অক্ষর, বাড়ানো হবে, লাস্টে বে আছে, একটা অক্ষর শেষে বে আছে, বাড়ানো হবে, বাড়ানো হবে। এভাবে তুমি মানে কন্টিনিউয়াস আর যে ইনডিফিনিট, এগুলো আরো অনেকগুলো, তোমরা তো যখন স্ট্রং বার উদ্বার করবা, ওখানে অনেকগুলো হাজার হাজার বার্ফ আছে, ওই বার্ফ দিয়ে সাবজেক্ট অবজেক্ট দেখবে অটোমেটিক ভাবে বার্ফটা মাঝখানে লাগা যাও, একটা বার্ফ দেখবে অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, তাহলে জিনিসটা তোমাদের জন্য সহজ হবে। এরপরে আমরা পারফেক্ট নিয়ে কথা বলবো।